আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরেকটি ক্লাস শুরু করছি। আমাদের ক্লাসের নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ক্লাসের আজকে আমরা পড়ব বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত রাশিয়ার ভূমিকা নিয়ে। তো সোভিয়েত রাশিয়ার ভূমিকা সম্পর্কে আমরা পড়ব। আমি গতদিন আপনাদের Facebook পেইজে দুটো রেফারেন্স দিয়েছিলাম। ২ টা বইয়ের রেফারেন্স দিয়েছিলাম। সেটা নিশ্চয়ই আপনারা হয়তো লিখে নিয়েছেন। যদি না নিয়ে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করছি আ এই রেফারেন্সটা একটু আরেকবার লিখে নিতে। আমরা এই আলোচনাটি পড়ব মূলত এই বই থেকে। এখানে লিখা আছে আপনারা জানেন যে বাংলা ও বাঙালির ইতিহাস। তার মধ্যে চমৎকার করে একটা বড় চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারের নাম হচ্ছে আ মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে ২৭১। ২৭১ পৃষ্ঠা থেকে এই আলোচনাটা শুরু হয়েছে। ২৭১ পৃষ্ঠা থেকে আলোচনাটা শুরু হয়ে এই আলোচনাটি শেষ হয়েছে। এই আলোচনাটি শেষ হয়েছে আ শেষ হয়েছে ২৯২ পৃষ্ঠায়। মাত্র ২০ পৃষ্ঠার একটা পড়া। তো এটা আপনারা লিখে রাখতে পারেন। আমি রেফারেন্সটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। বইটির নাম 'বাংলা ও বাঙালির ইতিহাস' ৪র্থ খণ্ড, ৪র্থ পর্ব। আর পৃষ্ঠা হচ্ছে ২৭১ থেকে ২৯২। আ চ্যাপ্টারটির নাম হচ্ছে 'মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা'। এটা লিখেছেন মুজাহিদুল ইসলাম সেলিম। এটা আমাদের ১ম রেফারেন্স আমাদের এই আজকের আলোচনার। আরেকটি বই আপনারা পড়তে পারেন। এ একটি টপিকের জন্য একটি বই পড়াটা খুব বেশি আ সহজ নয়, একটু কষ্টই। তবে কারো যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ থেকে থাকে, তাহলে এই বইটি একটু পড়তে পারেন। এটা প্রথমা থেকে প্রকাশিত একটা বই। যে বইয়ে স্পষ্ট করে বলা আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সোভিয়েত বন্ধুরা 1971 এ সোভিয়েত ইউনিয়ন কিভাবে বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করেছে। তার একটা বড় বর্ণনা বইটিতে আছে। একই সাথে বইটিতে আ অন্যান্য অনেক বিষয় চীনের ভূমিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সেই বিষয়গুলো আলাপ করা আছে। আপনারা জানেন হাসান ফেরদৌস অত্যন্ত গুণী লেখক, অত্যন্ত ভালো লেখক। তিনি চমৎকার লিখেছেন বইটি। তো আমি আপনাদেরকে এই চ্যাপ্টার সম্পর্কে পড়ার জন্য এই বইটি পড়ার জন্য সাজেস্ট করছি। যদি পুরোপুরি আপনারা বইটি নাও পড়েন, আপনারা বইটি নাও পড়েন, এখান থেকে কিছু চ্যাপ্টার পড়তে হবে। কিছু চ্যাপ্টার পড়তে হবে। সেই চ্যাপ্টার আমি আপনাদেরকে সেই চ্যাপ্টার আমি আপনাদেরকে 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 আমি নির্ধারণ করে দিব, সেটা আপনারা পড়বেন। একটু শুরুতেই আসি। তাহলে আমরা যার কথা বলছি, আমরা যে দেশটির কথা বলছি সেটা হচ্ছে 1971 1971 এ আমরা আবার যে বর্তমান যে রাশিয়ার কথা বলছি, রাশিয়া এই দেশই ছিল কিন্তু এই রাশিয়ার কিন্তু কাঠামো আলাদা ছিল। তখন রাশিয়াকে বলা হতো ইউএসএসআর, যাকে আমরা বাংলায় বলছি সোভিয়েত রাশিয়া। এর ইউএসএসআর এর পুরো এলাবোরেশন হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, ইউএসএসআর, অর্থাৎ 1971 এ এই সোভিয়েত রাশিয়া তার ভূমিকা কি ছিল সেটা নিয়ে আমরা আলাপ করব। আহ আপনারা জানেন, একটা ছোট তথ্য আপনাদের জানিয়ে রাখি। আমরা যখন বিজয় দিবস উদযাপন করি, আমরা যখন স্বাধীনতা দিবস উদযাপন করি, তখন বিভিন্ন দেশের অতিথিরা বাংলাদেশে আসেন। যেমন ভারতীয় অতিথিরা আসেন, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা আসেন, তাদেরকে দাওয়াত করা হয়। আপনাদের জেনে রাখা উচিত যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অফিসিয়ালি প্রায় ৩,০০০ ভারতীয় সেনা প্রাণ দিয়েছেন। সেনা সদস্য এবং সেনা কর্মকর্তা। এটা আনঅফিসিয়ালি হিসাব, আমি যতদূর জানি এটা হয়তো ৫,০০০ এরও বেশি। It's not a matter of joke. Huge amount of soldiers uh, gave their lives for the liberation of Bangladesh. এটা কিন্তু অনেক বড় ঘটনা। একই সাথে 1971 এ রাশিয়াও বাংলাদেশের পক্ষে অবস্থান করেছিল। রাশিয়া বাংলাদেশের পক্ষে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিল। সেজন্য আমাদের বিজয় দিবসে আমরা রাশিয়ান রাশিয়ান সেনা অধ্যক্ষ, রাশিয়ান সেনা কর্মকর্তা এবং রাশিয়াকেও আমরা আমন্ত্রণ জানাই। এবং তারা কিন্তু বাংলাদেশের বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসের নানা আয়োজনে বাংলাদেশে এসে থাকেন। ওকে, রাশিয়ার কথা শুরুতেই বলতে হলে আমি একটু আগেই বলেছি সোভিয়েত রাশিয়া। রাশিয়ার কথা বলতে হলে ১ম এ মনে রাখা প্রয়োজন যে দেখুন 1971 ২৫ মার্চ কাল রাতে একটা ক্র্যাকডাউন পরিচালিত হলো ঢাকার বুকে। একটা ভয়াবহ ক্র্যাকডাউন, গণহত্যা, জেনোসাইড ঢাকার বুকে পরিচালিত হলো। এই যে জেনোসাইডটি পরিচালিত হলো ঢাকার বুকে, এই যে ক্র্যাকডাউনটি পরিচালিত হলো ঢাকার বুকে, এই যে জেনোসাইড, এই জেনোসাইডের প্রতিক্রিয়া জানানো ভারতের জন্য অনেক সহজ। ভারতের জন্য অনেক স্বাভাবিক। ভারতের জন্য খুবই যৌক্তিক। কারণ ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং
এর সরাসরি প্রভাব ভারতের উপর পড়তে শুরু করেছিল। কিভাবে? বিভিন্ন রাজ্যে শরণার্থী প্রবেশ করা শুরু করছিল। অর্থাৎ ভারতের কিন্তু প্রতিক্রিয়া জানাটা ছিল খুবই স্বাভাবিক একটা বিষয়। এখন মনে রাখা প্রয়োজন যে ভারতের প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক হলেও আরেকটি দেশ কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। আরেকটি দেশ এই যে ক্র্যাকডাউন, এই যে জেনোসাইড এটা যে সংঘটিত হলো ঢাকার বুকে তার প্রতিবাদ জানিয়েছিল। সেই দেশটির নাম হচ্ছে সোভিয়েত রাশিয়া। এবং সেই প্রতিক্রিয়া কিন্তু ছিল খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, খুব প্রম্পট। কারণ এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই রাশিয়ান প্রেসিডেন্ট তিনি কিন্তু এর প্রতিক্রিয়া জানান এবং চিঠি লিখেন। কাকে চিঠি লিখেন? প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে চিঠি লিখেন। পদগর্নি তখনকার রাশিয়ান রাশিয়ান প্রেসিডেন্ট ছিলেন। পদগর্নি প্রেসিডেন্ট ছিলেন আর প্রধানমন্ত্রী ছিলেন 1971 এ রাশিয়ার রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ব্রেজনেভ। আর ইউ শিওর ব্রেজনেভ? স্যার মেবি, কারণ ওই যে 71-এ সোভিয়েত বন্ধু এটার ভিতরে সম্ভবত উল্লেখ করা আছে। হাসান ফেরদৌস স্যার, ওনার হচ্ছে একটা মানে লেখা হয়েছিল 71, এই যে সে প্রথম আলোতে 2016 ডিসেম্বর। আচ্ছা, আমি একটু বলি 1971 এ রাশিয়ার প্রধান প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন নিকোলাই পদগর্নি আর প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে অ্যালেক্সাই কোসিগিন। ঠিক আছে? আচ্ছা আপনি একটু চেক করে নিয়েন আরকি, হ্যাঁ? আচ্ছা তো স্যার। এই পদগর্নি কিন্তু খুব দ্রুত ২রা এপ্রিল অর্থাৎ ২৫ মার্চের ১ সপ্তাহের মাথায় আ একটা চিঠি লিখেন। কাকে চিঠি লিখেন? চিঠি লিখেন হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্টকে, ইয়াহিয়া খানকে। এখন খেয়াল করে দেখেন বিশ্ব পরিসরে বৈশ্বিক প্রেক্ষাপটে কেউ কিন্তু কাউকে শত্রু বানাতে চায় না। কেউ কিন্তু কাউকে শত্রু বানাতে চায় না। সবার সাথে সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বাণিজ্যিক সম্পর্ক চায়। এখন বাংলাদেশে গণহত্যা সংঘটিত হয়েছে, আপনি খেয়াল করে দেখুন, চীন আমাদের কাছের অন্যতম বড় প্রতিবেশী। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে মানবতার ধারক ও বাহক। মুক্তিযুদ্ধের মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। যুক্তরাজ্য, ব্রিটিশ যাদের আমরা একসময় উপনিবেশ ছিল আমাদের উপরে, তারা কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া জানায়নি। সবাই বলেছে এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। There was no reaction except from India and Soviet Russia. যখন কেউই বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে না, ঢাকার বুকে গণহত্যা সংঘটিত হচ্ছে, ইয়াহিয়া খানের বর্বর বাহিনী ঢাকার বুকে গণহত্যা সংঘটিত করছে, তখন কোনো কোনো বাহিনী, কেউ কেউ প্রতিক্রিয়া জানালো না। ভারত জানালো বাংলাদেশের প্রতিবেশী হিসেবে, ভারত জানালো যেহেতু অধিকারটা ভারতের উপর এসেছে সেজন্য, এবং আরেকটি রাষ্ট্র প্রতিবাদ জানালো, আরেকটি রাষ্ট্র কনসার্ন প্রকাশ করলো, তার নাম হচ্ছে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি, যিনি 1965 থেকে 1977 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তিনি চিঠি লিখতেন ইয়াহিয়া খানকে। এই চিঠির প্রসঙ্গে আসার আগে আরেকটি বিষয় একটু আপনাদের বলে রাখি যে দেখুন, পাকিস্তানের সাথেও কিন্তু রাশিয়ার একটা ভালো সম্পর্ক ছিল 1971 এর আগেও। রাশিয়া জানতো যে পাকিস্তানের যেহেতু সেন্টো এবং সিয়াটো চুক্তির কারণে পাকিস্তানের পাকিস্তানের নৈকট্য বেশি আমেরিকার সাথে। তা সত্ত্বেও পাকিস্তানের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক, একটা সুসম্পর্ক রাখার চেষ্টা কিন্তু করেছে রাশিয়া। আপনারা জানেন তাশখান্ত চুক্তি হয়েছিল 1965 সালে। ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো, এই যুদ্ধ হওয়ার পরে একটা একটা চুক্তি হয়েছিল, তাশখান্ত চুক্তি, ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই চুক্তিটা কোথায় হয়েছিল বলতে পারেন? কোথায় হয়েছিল কেউ বলতে পারেন? রাশিয়াতে তাশখান্তে। রাশিয়ার তাশখন্দে এই চুক্তিটি হয়েছিল এবং আপনারা জানেন যে এই চুক্তিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং এবং ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী চুক্তিতে সই করেছিলেন, শান্তি চুক্তিতে। এই তাশখান্দেই আবার মনে রাখা প্রয়োজন, এই তাশখান্দেই কিন্তু আপনার রাশিয়ার ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী হঠাৎ রহস্যজনকভাবে মারা যান। জানেন? জি স্যার, সিনেমাটা দেখেছিলাম স্যার আপনি বলার পর।
আপনি তাশখান ফাইল দেখেছেন? খুব চমৎকার Yes, sir. সিনেমা Yes, আরকি। sir. হ্যাঁ, বিবেক অগ্নিহোত্রীর করা সিনেমা। অসাধারণ একটা সিনেমা। তো তাশখান ফাইল বা তাশখান্দে এটা কিন্তু ইন্টারেস্টিং ঘটনা যে ভারতের প্রধানমন্ত্রী নিহত হলেন, সেই প্রধানমন্ত্রীর কফিন বহন করছেন পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। যখন তার মরদেহটি প্লেনে ওঠে, সেটা কিন্তু বহন করেছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। তো যাই হোক, তো তাশখান চুক্তির প্রেক্ষাপট থেকে আরো অন্যান্য প্রেক্ষাপটে কিন্তু পাকিস্তানের সাথে সুসম্পর্ক ছিল সোভিয়েত রাশিয়ারও। তারপরেও যেহেতু সোভিয়েত রাশিয়া আপনাদের মনে রাখা প্রয়োজন যে আসলে সোভিয়েত রাশিয়া তো বা সমাজতান্ত্রিক রাশিয়ার যাত্রা শুরু তো ১৯১৭ সালে এবং যে দেশটি যখন থেকে যাত্রা শুরু করে তখন থেকে সেই দেশটি পৃথিবীর নিপীড়িত মানুষ, পৃথিবীর শোষিত মানুষ, শ্রমিক শ্রেণী, পৃথিবীর সামন্তবাদী যে সকল শাসক আছেন তাদের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল এবং কি বলা যায় সমতা, সাম্য, সামাজিক সুবিচার, ন্যায় বিচার এবং মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাসী ছিল এই দলটি। এটা আপনারা খুব ভালো করে জানেন। এটা কবে হয়েছিল বলতে পারেন? আমি তো তারিখটা কেউ বলতে পারেন? সোভিয়েত রাশিয়া যে গঠিত হলো ১৯১৭ সালে, তাকে একটা বিপ্লব নামে অভিহিত করা হয়। এটা কি বিপ্লব কেউ বলতে পারেন? আর এই পার্টির নাম কি ছিল? ভ্লাদিমির ইলিচ উইলানভ লেনিন এর যে দল, সে দলটার নাম কি ছিল কেউ বলতে পারেন? যে দলের মাধ্যমে এই বিপ্লবটি হয়েছিল এবং এই বিপ্লবকে একটা মাসের নামে অভিহিত করা হয়। কি মাস? October. অ্যাবসোলিউটলি এটা অক্টোবর বিপ্লব বলা হয়। ২৫ অক্টোবর এই বিপ্লবটি সংঘটিত হয়েছিল বলে অক্টোবর বিপ্লব বলা হয় এবং যে দলটির মাধ্যমে এই বিপ্লবটি সংঘটিত হয়েছিল তার নাম হচ্ছে বলশেভিক পার্টি। বলশেভিক, বলশেভিক পার্টি, বলশেভিক। অর্থাৎ লেনিনের দলের নাম ছিল বলশেভিক। যাই হোক। তো আমি একটু এখন আপনাদের ওই চিঠিতে আসি। যে চিঠিতে নিকোলাই পদগর্নি যিনি তখনকার রাশিয়ার প্রেসিডেন্ট, দেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, তিনি যে চিঠিটি লিখেছিলেন ইয়াহিয়া খানকে ২রা ২রা এপ্রিল এই চিঠিটি লিখা হয়। সেই চিঠিটি আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। কারণ এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এটা এই বইয়ে আছে। ওকে। দেখেন, এটা ২রা এপ্রিল নিকোলাই পদগর্নি তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বাংলাদেশের ঘটনা প্রবাহ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে চিঠি লিখছেন। সেই চিঠির ভাষা কি ছিল আমি আপনাদের ছোট্ট করে পড়ে শোনাচ্ছি। চিঠিতে লিখছেন, মাননীয় প্রেসিডেন্ট, ঢাকার আলোচনা ভেঙে যাওয়ার খবর এবং সামরিক প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা অবলম্বন প্রয়োজন মনে করে পূর্ব পাকিস্তানের জনসাধারণের বিরুদ্ধে যে সামরিক বল প্রয়োগ করেছে সেই সংক্রান্ত খবর সোভিয়েত ইউনিয়নে গভীর উদ্বেগের সঞ্চার করেছে। এই ঘটনার ফলে পাকিস্তানের অগণিত মানুষের প্রাণহানি, নিপীড়ন ও দুঃখ কষ্টের খবরে সোভিয়েত জনগণ বিচলিত না হয়ে পারে না। শেখ মুজিবুর রহমান ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের বন্দী ও নির্যাতন করায়ও সোভিয়েত ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করছে। এই নেতারা সাম্প্রতিক সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের সন্দেহাতীত সমর্থন লাভ করেছিল। সোভিয়েত জনগণ সর্বদাই পাকিস্তানের মানুষের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের জটিল সমস্যার সমাধানে তাদের সফলতায় আনন্দিত হয়েছে। পাকিস্তানি জনগণের কঠিন পরীক্ষার দিনে খাঁটি বন্ধু হিসেবে আমরা দু একটি কথা না বলে পারি না। আমরা বিশ্বাস করি যে পাকিস্তানে বর্তমানে যে জটিল সমস্যার উদ্ভব হয়েছে, বল প্রয়োগ না করে রাজনৈতিকভাবে তার সমাধান করা যায় এবং করতে হবে। পূর্ব পাকিস্তানে দমননীতি ও রক্তপাত যদি চলতে থাকে, তাহলে নিঃসন্দেহে সমস্যার সমাধান আরো কঠিন হয়ে উঠবে এবং তাতে পাকিস্তানের সব মানুষের মৌল স্বার্থের বিরাট ক্ষতি হবে। মাননীয় প্রেসিডেন্ট মহাশয়, সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ, সোভিয়েতের সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে আপনাকে কিছু বলা আমাদের কর্তব্য বলে মনে করি। পূর্ব পাকিস্তানের রক্তপাত বন্ধ করার জন্য, সেখানকার মানুষের উপর নিপীড়নের অবসান ঘটানোর জন্য এবং সমস্যা সমাধানে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক উপায় উদ্ভাবনের জন্য অত্যন্ত জরুরি ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে পাকিস্তানের সব মানুষের স্বার্থ এবং সেই অঞ্চলের শান্তি রক্ষার স্বার্থ এতে রক্ষিত হবে। উদ্ভূত সমস্যার শান্তিপূর্ণ সমাধানকে সমগ্র সোভিয়েত জনগণ সন্তোষের সঙ্গে গ্রহণ করবে।
আপনাকে আবেদন জানানোর সময় আমরা মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণার লিপিবদ্ধ সর্বজন স্বীকৃত মানবিক নীতির দ্বারা এবং পাকিস্তানের বন্ধু জনগণের কল্যাণের জন্য উদ্বেগের দ্বারা পরিচালিত হয়েছি। প্রেসিডেন্ট মহাশয়, আপনাকে এই অনুরোধ জানাতে আমরা কোনো নীতি দ্বারা পরিচালিত হয়েছি বা আশা করি আপনি তা সঠিকভাবে বুঝতে পারবেন। আমাদের একান্ত কামনা যে অবিলম্বে পূর্ব পাকিস্তানে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। ক্রেমলিন, মস্কো ২ এপ্রিল ১৯৭১। এই চিঠিটি প্রকাশিত হয়েছিল যে আপনারা জানেন যে সোভিয়েত রাশিয়ার যে মুখপাত্র একটা পত্রিকা যার নাম হচ্ছে প্রাভদা। প্রাভদায় এই চিঠিটি সরাসরি প্রকাশিত হয়। আমি একটু ফোনটা ধরছি। হ্যাঁ, হ্যালো। আমি বাসায়, হ্যাঁ। ক্লাস নিচ্ছি। ও একটু নিচে গেছে। হলে গেছে মনে হয়। তার মানে কস্তবের বাসায় হতে পারে। আচ্ছা, আমি একটু ক্লাসটা নিয়ে দেখতে খোঁজ করছি। ২০ মিনিট। খোঁজ নিচ্ছি। ওকে, সরি। ছেলেকে নিয়ে ফোন, হ্যাঁ। তো দেখেন এই চিঠিটি এই চিঠিটি এই চিঠিটি কতটা চমৎকার চিন্তা করে দেখেন। এই চিঠিটি কতটা চমৎকার। আ কতটা চমৎকারভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের কথা কতটা চমৎকারভাবে অত্যন্ত দারুণভাবে দারুণভাবে এখানে এখানে অ্যা উঠে এসেছে। এটা কিন্তু খেয়াল করে দেখুন যে ওই যে বললাম যে সোভিয়েত আপনারা দেখেন ছাত্র মানুষ, হ্যাঁ? আপনাদেরকে আমি একটা কথা বলি, হ্যাঁ? আ এটা এটা আমি এটা আমি আমার ছাত্র জীবনে এক্সপেরিয়েন্স করেছিলাম, হ্যাঁ? এটা আমি আমার ছাত্র জীবনে এক্সপেরিয়েন্স করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আপনি যখন ছাত্র হিসেবে বড় হচ্ছেন, আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা হয়তো আর ২-৩ বছর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবেন, হ্যাঁ? আপনাদের না বৈশ্বিক কিছু ইতিহাস, বৈশ্বিক কিছু হিস্ট্রি আপনাদের জানা প্রয়োজন। আপনাদের যেমন সোভিয়েত বিপ্লবের কথা জানা প্রয়োজন, আপনাদের যেমন ফরাসি বিপ্লবের কথা জানা প্রয়োজন, আপনাদের যেমন ভারত বিভাগ সম্পর্কে জানা প্রয়োজন, আপনাদের যেমন ১৯৭০ এর নির্বাচন বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা প্রয়োজন, আপনাদের জানা প্রয়োজন সোভিয়েত ইউনিয়নের পতন অর্থাৎ ১৯৯১ সাল বার্লিন ওয়ালের পতন সে সকল ঘটনাপ্রবাহ সম্পর্কে জানা প্রয়োজন। আপনাদের টুইন টাওয়ারে হামলার ঘটনাপ্রবাহ সম্পর্কে জানা প্রয়োজন এবং সাম্প্রতিক সময়ে তো করোনা ভ্যাকসিন সম্পর্কেও আপনাদের জানা প্রয়োজন। অর্থাৎ একটা ছাত্র হবে একটা ছাত্র হবে কমপ্লিট প্যাকেজ। সমাজতন্ত্রের আদর্শ, সমাজতান্ত্রিক বিশ্ব, এই আদর্শ নিয়ে আপনার আদর্শগত অবস্থান ভিন্ন হতে পারে। আপনি ধনতান্ত্রিক মানসিকতা পোষণ করতে পারেন, আপনি বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপটের ভিন্ন রাজনীতি করতে পারেন। কিন্তু সমাজতন্ত্র সম্পর্কে আপনি জানবেন না, সেটা কিন্তু অন্যায়। সেটা কিন্তু আপনার দুর্বলতা। তো আপনার অন্যায় এবং দুর্বলতা এই বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসুন এবং আপনি একজন আধুনিক মুক্তমনা এবং যথাযথ মানুষ হিসেবে গড়ে উঠুন। সেটা কিন্তু আমার কামনা সবসময় থাকে। আমি যখন ছাত্র ছিলাম, আমি এখনো ছাত্র, এখনো শিখি, আপনাদের কাছ থেকেও শিখি। আমি যখন ছাত্র ছিলাম তখন আমাকে কিন্তু এই বিষয়গুলো খুব করে টানতো। বুঝতে পেরেছেন? এই যে দেখেন আমি আপনাদেরকে একটা টপিক পড়াবো বলে আমি একটা বই কিনে ফেলেছি। এই বইটা আসলে আমাকে একজন উপহার দিয়েছেন। আসলে আমার একজন বড় আপু আছেন, তিনি প্রথম আলোতে চাকরি করেন। তিনি আমাকে প্রথম আলোর বইয়ের দোকানে নিয়ে যেয়ে বললেন যে, "এই তুমি কোন বইটা নিতে চাও?" আমি বললাম যে, "আমি আমার ছেলে-মেয়েদের পড়াচ্ছি। আমি আমার ছেলে-মেয়েদের রাশিয়ার ভূমিকা পড়াচ্ছি মুক্তিযুদ্ধে। আমি এই বইটা নিতে চাই।" তো তিনি আমাকে বইটা উপহার দিয়েছেন। এবং আমি বইটা চুজ করেছি শুধুমাত্র আপনাদেরকে পড়াবো বলে। আমি পড়ছি। এই ক্লাসটা আমাদের আরো ২-১টা বাড়বে আরকি। তো আমি আপনাদের কাছে আ স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে আসলে আপনারা একটু পড়তে থাকুন, আপনারা একটু পড়ুন এবং নানা বিষয়ে জানুন। ওকে, তাহলে আমরা একটু আলোচনায় ফিরে আসি এবং সিনেমাটাও দেখুন। ওই যে আপনাদের একটি বন্ধু সিনেমা দেখেছেন 'দাশকান ফাইল'। তো দেখলে বুঝবেন, হ্যাঁ? ইতিহাস ভিত্তিক সিনেমা দেখা, ইতিহাসের ঘটনা প্রবাহ জানা। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি ইতিহাস ভিত্তিক প্রচুর সিনেমা দেখতাম। ২য় বিশ্বযুদ্ধ, ভারত বিভাগ, হ্যাঁ? তারপরে আমার এক বন্ধু আছে, সে এখন আর্মিতে চাকরি করে। আ আপনারা জানেন যে মহাত্মা গান্ধীর জীবন নিয়ে একটা সিনেমা হয়েছিল 'গান্ধী' নাম। সিনেমার নামই 'গান্ধী'। রিচার্ড অ্যাটেনবরো নামে একজন পরিচালক সিনেমাটা করেছিলেন। তো দেখেন বিকালবেলা আমি আর আমার ওই বন্ধু মিলে
আমরা কোনো কাজ নেই, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, হ্যাঁ? গান্ধী নামে একটা সিনেমা, প্রেমের সিনেমা নয়, মারামারি কাটাকাটির সিনেমা নয়, একটা হিস্ট্রি বেসড ফিল্ম। সে সিনেমাটা আমি দেখতে গিয়েছিলাম। সিনেমাটার নাম ছিল 'গান্ধী'। এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছিলাম। তো যাই হোক, আমি 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 আপনাদেরকে মানে আ অনুরোধ করে বলি দেখুন, আপনারা যদি একটু আগ্রহটা না বাড়ান, হুম? আপনারা যদি আপনাদের আগ্রহর জায়গাটা না বাড়ান, আপনি কিন্তু খুব বেশি এগোতে পারবেন না। এবং আমি আপনাদেরকে একেবারেই অনুরোধ করে, করজোড়ে অনুরোধ করে বলতে চাই, বাবা আপনারা আপনারা আর যাই করেন, জীবনে যদি এগোতে চান, সফল হতে চান, জীবনে যদি কিছু করতে চান, বাবা পড়াশোনা করতে হবে। পড়াশোনার প্রতি আগ্রহ ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। কোথাও এগোতে পারবেন না। কোত্থাও এগোতে পারবেন না। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে আর ভালো আচরণ শিখতে হবে। বুঝতে পেরেছেন? আমি একটু পড়াশোনার বাইরে ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। এটা গতকালই ঘটেছে। গতকাল আমি একটা কষ্ট পেয়েছি আপনাদের একজন ছাত্রর কারণে আরকি, হ্যাঁ? একজন শিক্ষার্থীর কারণে। আপনাদের একজন শিক্ষার্থী গতকাল আমাকে খুব করে Facebook এ অনুরোধ করলেন যে, "স্যার আমার একটা চাকরির প্রয়োজন। আপনি যদি স্যার আমাকে একটু একটা চাকরির ব্যবস্থা করে দেন।" তো আমি বললাম যে, "আমি চাকরি কিভাবে ব্যবস্থা করে দিব? আমার তো তেমন একটা সুযোগ নেই।" তো খুব করে বলল, "স্যার আমার খুব প্রয়োজন।" তো তখন বর্তমানে বাংলাদেশের নতুন একটা পত্রিকা আসতেছে। পত্রিকার নামটা আমি বলছি না। সেই পত্রিকাতে আমার একজন খুব পরিচিত মানুষ, তিনি সেখানকার উপসম্পাদক হিসেবে কর্মরত। তাকে আমি Facebook এ লিখলাম যে, "ভাই আমার একজন শিক্ষার্থী আছে, সে একটা চাকরি চায়। তার খুব প্রয়োজন, একটু হেল্প করা যায় কিনা?" তো তিনি বললেন, "তাড়াতাড়ি সিভি পাঠাও, এই করো, সেই করো।" তো আমি তার সাথে অনেকক্ষণ কথা বলে তাকে রাজি করিয়ে সিভি-টিভি তাকে পাঠাতে বললাম। এবং ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিং হচ্ছে আমি যেটা কষ্ট পেয়েছি আরকি, সেটা হচ্ছে যে যখন তাকে আমি বললাম যে, "আপনার চাকরির একটা ব্যবস্থা মনে হয় হচ্ছে, আমি চেষ্টা করছি। আ তো আপনি সিভিটা এখানে পাঠান।" তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, "স্যার অফিস কোথায়?" এখন দেখেন তো তার দরকার চাকরি, এখন অফিস কোথায় আমি কি জানি? এবার ভাবখানা এমন যে স্যার অফিসটা আমার বাড়ির কাছে না হলে আমি চাকরিটা করব না। এখন এটা তো অ্যাটিটিউড না। অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড হচ্ছে আপনার মনোভাবটা কি? যে স্যার একটা চাকরির জন্য আপনি আপনাকে আমি অনুরোধ করেছি। আপনি আমাকে মাত্র সিভি পাঠাতে বলেছেন। স্যার অফিস যেখানেই হোক, যাই হোক স্যার আমি ভালো করে কিছু করতে চাই। এটা হচ্ছে আচরণ। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাটিটিউড। এখন বলে স্যার পত্রিকার নাম কি? কয় টাকা বেতন দেবে? অফিস কোথায়? হ্যাঁ? আমি কি সে সকল প্রশ্নের উত্তর দিতে রাজি আছি বলেন বাবা? আমি আপনার জন্য আমার নিজের সময় ব্যয় করে একটা মানুষের সাথে কথা বলে আপনার জন্য চাকরির আমি ব্যবস্থা করছি। আর আপনি আমাকেই প্রশ্ন বাণে জর্জরিত করছেন। স্যার অফিস কোথায়? স্যার বেতন কত দিবে? আ এইটা তো অ্যাটিটিউড হলো না। তাই না বাবা বলেন তো? তো সো আমি আপনাদের আজ একটু গল্প করা হয়ে গেল কিন্তু হ্যাঁ? কিছু মনে করবেন না। এটা খুব ২-১ দিনের মধ্যেই ঘটেছে তো যার কারণে আপনাদেরকে একটু বললাম আরকি। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে যখন যখন কেউ আপনার জন্য কিছু করবেন, আ তাকে যেমন সম্মান জানাবেন এবং কাজ যেটাই হোক, যেভাবেই হোক সেটা করার জন্য চেষ্টা করবেন, হ্যাঁ? এবং আগ্রহী হবেন। আমি ক্লাস নিচ্ছি, দুষ্টুমি করো না। সবাইকে বাই বলো, হ্যালো বলো। হুম। বলো আমি না আমি আমি বলো আমি আজকে হুজুরের কাছে পড়েছি। তুমি যখন বললা ক্লাস শেষ আমার দুষ্টুমি করো না। আমি কিন্তু বাবা তুমি কালকে আমাকে এটা করো নাই আমার দুষ্টু ছেলে বলেন তো আপনাদের মাঝে এসে ডিস্টার্ব করে, হ্যাঁ? এটা কেমন একটা বিষয়। আমি সরি, হ্যাঁ? সরি। আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, সমস্যা নেই। ও হ্যাঁ। তো সেটা হচ্ছে একটা attitude টা রাখা। বুঝতে পেরেছেন? যে আপনার জন্য সামান্য কেউ কিছু করলে তার জন্য যেমন অনেক কিছু করা এবং কোন যখন কাজের সুযোগ আসবে তখন সম্মান করা, হ্যাঁ? অনেক সম্মান করা। আমরা তো মানে কিছু মনে করবেন না। আমরা আ আমরা আমা আমাদেরকে যখন ১ম আমাদের শিক্ষকরা চাকরি দিয়েছেন, আমরা তো চাকরি পেয়েই যেমন দৌড় দিয়েছি, চাকরি পাওয়ার পরেও দৌড় দিয়েছি, হ্যাঁ? নানা রকম ভাবে সম্মান জানানোর চেষ্টা করেছি। তো এটা হওয়া উচিত, হ্যাঁ? এটা হওয়া উচিত। যাই হোক এটা অন্য প্রসঙ্গে কথা বলে ফেললাম। আমরা ফেরত আসি, হ্যাঁ? আমরা আলোচনায় ফেরত আসি। আশা করছি আপনারা তো বড় হচ্ছেন। আপনারা ভীষণভাবে আন্তরিক হবেন এবং মনে রাখবেন যে জীবনের শিক্ষাটা হচ্ছে সেটাই কেউ যদি আপনাকে ১০ পয়সা দেয়, আপনার চেষ্টা থাকবে তাকে ২০ পয়সা ফেরত দেয়া।
শুধু জীবনে এই চেষ্টাটা করে দেখুন, জীবনটা কত সহজ হয়ে যায়, কত সুন্দর হয়ে যায়। আপনি যদি ১০ পয়সা কারো কাছ থেকে উপকার পান, আপনার মনে রাখতে হবে আপনি ২০ পয়সা ফেরত দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। বুঝতে পেরেছেন? আর কারো কাছ থেকে যদি আপনি ১০ পয়সা কামনা করেন, আপনার মনে রাখতে হবে যে তাকে আপনি কি ২০ পয়সা দিয়েছিলেন কিনা যে আপনি ১০ পয়সা তার কাছ থেকে কামনা করেন। আমি আপনাদেরকে আচ্ছা, আজকে একটু গল্প হয়ে যাচ্ছে, হ্যাঁ? একটু কথা বলবো আমি? আপনারা যদি অনুমতি দেন? স্যার বলেন, সমস্যা নেই তো। আপনারা স্যার বলবেন, "স্যার আমরা" বলেন। স্যার আমরা আপনার ইন্টারনেটে পয়সা খরচ করে ক্লাস করছি, স্যার আপনি গল্প করছেন। এটা কেমন কেমন লাগবে বলেন তো বাবা? না স্যার, পরে আবার না স্যার, এরকম চিন্তাভাবনা আমরা কখনোই পোষণ করি না স্যার। পরে আবার নালিশ করেন না। না, আমি আপনাদের খুব মজা করে বলি। আপনাদের যেহেতু আমার সন্তানের মতোই, আপনাদের সাথে তো আমি মানে গল্প করি, খুব শেয়ার করি। যেমন ধরেন আমি মনে, মনে কিছু জিনিস এখন কামনা করছি, হ্যাঁ? মানুষের অনেক সময় কিছু চায় না? এটা চাই, সেটা চাই এবং মানুষ যে আল্লাহ তুমি আমার এই কথাটা শুনো, হ্যাঁ? এবং এটা বা সৃষ্টিকর্তা তুমি আমার এই প্রার্থনাটা মেনে নিও। এটা হলে কি হয়? এটা হলে কি হয়? এটা আপনি প্রার্থনা করেন, মেনে নেন, চেষ্টা করেন। যখন এরকম ঘটনা ঘটে তখন আপনি সবসময় অপেক্ষায় থাকেন। অনেকগুলো চাওয়া আপনার। আমি ক্লাসে সর্বোচ্চ মার্কস পাবো, হ্যাঁ? আমার বাবা আমাকে এত টাকা দিবে, আমি জামা কিনবো। বা আপনারা যখন বড় হয়েছেন, কারো সাথে প্রেম করতে চান, সে আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, ঠিক আছে? নানা ধরনের প্রার্থনা আপনাদের মনের মধ্যে থাকে না? আপনারা খেয়াল করে দেখেন, আপনার যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যে, "আল্লাহ তুমি আমার এটা মেনে নাও।" আপনি খেয়াল করে দেখেন তো, আপনার কাছ থেকে যারা অনেক কিছু চায় বা প্রত্যাশা করে, তাদের প্রত্যাশা কি আপনি পূরণ করেন? আপনার কাছ থেকেও তো অনেকে অনেক কিছু চায়। আপনি চাইলেই একজন ভিক্ষুককে ৳২ করে দিতে পারেন। আপনি চাইলেই আপনার বাবা-মাকে আপনি সহযোগিতা করতে পারেন। আপনি চাইলেই শিক্ষকদের সাথে সৎ আচরণ করতে পারেন। আপনি চাইলেই একজন ভালো ছাত্র হতে পারেন। যেটা আপনার কাছ থেকে অন্যের প্রত্যাশা। আপনি অন্যের প্রত্যাশা পূরণ করেন কিনা? অন্যের প্রত্যাশা আপনি যদি পূরণ করেন, আপনি খেয়াল করে দেখবেন আপনার নিজের প্রত্যাশাও পূরণ হয়ে যাবে। আমি এখন মনে, মনে কয়েকটা জিনিস চাচ্ছি। এটা আপনাদেরকে এখন বলব না। ঠিক আছে? এবং চাওয়ার ক্ষেত্রে কি হয় জানেন? এটাই আপনি মনে রাখবেন। আমি যখন বাজারে যাই, বাজারে গেলে তো অনেকেই এখন টাকা চায়। ৳২, ৳৪, ৳৫ চায়। আমরা দিও। তারপর হুট করে বাজারে যখন আমি আল্লাহর কাছ থেকে অনেক কিছু চাই মনে প্রাণে, আপনি বিশ্বাস করেন, তখন আমার কাছ থেকে যারা যা কিছু চায়, আমি সেই হাতটা কখনো ফেরাই না। বুঝতে পেরেছেন? ৳২ হলেও দিই। যে আমি চাচ্ছি আল্লাহর কাছে, "আল্লাহ তুমি আমাকে এটা দাও।" কেউ তো আমার কাছে চাচ্ছে। আমি কি সেটা দিচ্ছি? আমি কি সেটা করছি? আপনি কি সেটা করছেন? আপনি সেটা করেন, দেখেন সৃষ্টিকর্তা আপনার মনের বাসনা পূরণ করে দেবেন। আপনার বাসনা শুনবেন। এই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, ভগবান বা জেসাস যাই হোক না কেন, বুঝতে পেরেছেন? আপনার কথা শুনবেন। তার মানে হচ্ছে নিজেকেও দেয়া শিখতে হবে। বুঝতে পেরেছেন? নিজেকেও দেয়া শিখতে হবে। তো আমি আমি দেখেন আজকে আমি একটু আবেগতাড়িত হয়ে গেছি। আপনারা আমার সন্তান সমতুল্য শিক্ষার্থী। আপনারা আমার এলাকায় এসেছিলেন। আপনাদেরকে আমি বেশি কিছু খাওয়াতে পারিনি, হ্যাঁ? কিন্তু আমরা অনেক আনন্দ করেছি, হ্যাঁ? কিন্তু দেখেন আমার কত আনন্দ লেগেছে সেদিন যে আপনারা আমার বাসার সামনে এসেছেন। আপনাদেরকে ২ টো মিষ্টি খাওয়াতে পেরেছি, আমরা ছবি তুলেছি। আমার মনটা বুকটা একটা আনন্দে ভরে গেছে। কতটা আমরা আনন্দ করেছি। আমরা নিশ্চয়ই ইউনিভার্সিটি খুললে আরেকদিন আমরা আনন্দ করব। হুম? আপনাদের উপহারগুলো আছে। আপনারা 1st, 2nd, 3rd হবেন আপনাদের অ্যাসাইনমেন্ট এর কারণে। আমরা একে অপরকে দেয়া শিখি। হ্যাঁ? বুঝতে পেরেছেন? আপনারা যদি আমাকে কিছু দিতে চান বাবা, যে স্যারকে আমার ভাল লাগে, স্যারকে আমি কিছু দিতে চাই। তাহলে বাবা আমি বলব আপনারা ভালো আচরণ শেখেন এবং নিজেরা পড়াশোনা করেন। প্রচুর পড়েন বাবা। যা ইচ্ছা ভালো লাগে পড়েন। পড়ার প্রতি আগ্রহী হন। বই পড়েন, পুস্তক পড়েন, পত্রিকা পড়েন, হ্যাঁ? নাটক দেখেন, উপন্যাস পড়েন, ভালো সিনেমা দেখেন, জীবন গড়েন। এটা আমি চাই আপনাদের কাছে। যদি আমাকে আপনাদের কোন কিছু দিতে ইচ্ছা করে কখনো আরকি। ঠিক আছে? আমরা অনেক আজকে অন্যরকম গল্প করে ফেললাম। আমি খুব সরি, হ্যাঁ? একটু আমিও আবেগতাড়িত বোধ করছিলাম আপনাদের এখানে পড়াতে যেয়ে আরকি। যাই হোক। তো এখন দেখেন আমি 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 ফেরত আসি আমাদের আলোচনায়। আমরা পড়ছি। আমরা যে জায়গাটি পড়ছি যে রাশিয়ার ভূমিকা। রাশিয়ার ভূমিকাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়েকটা ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত রাশিয়ার ভূমিকাটা কয়েকটা ভাগে ভাগ করা যায়। ১ম ভাগটা কি? ১ম ভাগটা হচ্ছে যে আ গণহত্যা সংঘটিত হওয়ার পরে প্রতিক্রিয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আ সম্ভাব্য যুদ্ধের আগে ভারতের সাথে
চুক্তি স্বাক্ষর। নাম্বার 3 হচ্ছে জাতিসংঘে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে অবস্থান। কারণ আপনারা জানেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার একটা বড় একটা ঘটনা ঘটেছিল জাতিসংঘে। সেখানে পাকিস্তানের প্রতিনিধি ছিল জুলফিকার আলী ভুট্টো। সে তার কাগজপত্র ছিঁড়ে বের হয়ে গিয়েছিল। আমার নিউজ করা আছে, নিউজটা আপনাদের দেখাবো একদিন। জাতিসংঘে অনেক বড় ঘটনা ঘটেছে। তখন জাতিসংঘের জাতিসংঘের এই জায়গাটাতে আ পাকিস্তানের এজেন্ডা, চীনের এজেন্ডা, মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা ছিল এক। সেটা কি? সেটা হচ্ছে যেকোনো মূল্যে যুদ্ধবিরতিতে যাওয়া এবং বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঠেকিয়ে দেয়া। খেয়াল করে দেখেন, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এক জায়গায়। আর বাংলাদেশের পক্ষে ছিল, সবচেয়ে বেশি পক্ষে ছিল ভারত। আর ভারতের সাথে মৈত্রী চুক্তিতে স্বাক্ষরিত বা আবদ্ধ হয়েছিল রাশিয়া এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় মিত্র, সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে পরম বন্ধু ছিল সোভিয়েত রাশিয়া। এবং সোভিয়েত রাশিয়ার প্রতিনিধি ইয়াকুভ মালেক উচ্চারণটা এরকম। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে একটা অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। বিভিন্ন প্রস্তাবে ভিটো দেয়া, উচ্চারণটা ভিটো, আমরা ভেটো বলি আরকি। বিভিন্ন প্রস্তাবে ভিটো দেয়া এবং একেবারে যুদ্ধের শেষ প্রান্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতা দানের ব্যবস্থার জন্য চেষ্টা করা, অনেক কিছুই রাশিয়া বাংলাদেশের জন্য করেছে। তো আরেকটা বড় ভূমিকা কি? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে ভূমিকা। আর আরেকটা ভূমিকার কথা বলতে পারি আপনাদের, যে যুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক। আপনারা জানেন যে যুদ্ধের সময় আ মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর প্রচুর মাইন পেতেছিল, বন্দরে প্রচুর মাইন পেতেছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেগুলো অপসারণ করা, এগুলোকে চালু রাখা এবং যুদ্ধ পরবর্তী জরুরি সহযোগিতা পাওয়া, সেগুলো কিন্তু রাশিয়া বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। তো এই ছিল ঘটনা প্রবাহ। আমরা প্রাথমিক প্রতিক্রিয়ার কথা জানলাম যে আসলে যুদ্ধ শুরুর পরপরই যেহেতু শোষিত মানুষের পক্ষে সোভিয়েত রাশিয়া, যেহেতু নির্যাতিত মানুষের পক্ষে সোভিয়েত রাশিয়া, যেহেতু সোভিয়েত রাশিয়া একটা মহান বিপ্লবের মাধ্যমে যে দেশের যাত্রা শুরু হয়েছে, সেই দেশটি কিন্তু শুরুতেই বাংলাদেশের শোষিত নিপীড়িত মানুষ তাদের পক্ষে কিন্তু অবস্থান নেয় এবং পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হবে, পাকিস্তান বিষয়টা ভালোভাবে নেবে না, এমন একটা পরিস্থিতি জানার পরেও কিন্তু সোভিয়েত ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। সোভিয়েত ইউনিয়নের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ ছিল না। সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানে একটা বড় ইস্পাত কারখানাতে ইনভেস্ট করেছিল। সোভিয়েত ইউনিয়নের বড় ভূমিকা ছিল পাকিস্তানের অর্থনীতিতে। তারপরেও কিন্তু শোষিত মানুষের পক্ষে থেকে এখানে কিন্তু মস্কো কিন্তু ঢাকার পক্ষে অবস্থান নিয়েছে। নিকোলাই পদগর্নি চিঠি লিখেছে। তারপরে আপনার আ তারপরে আপনার আ আ যিনি প্রধানমন্ত্রী ছিলেন অ্যালেক্সাই কোসিগিন, তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন এবং যদি বাংলাদেশের যুদ্ধটি চলমান থাকে তাহলে সাম্রাজ্যবাদী শক্তি এবং অন্যান্য বৈরী শক্তি যে এখানে তাদের গ্রিপটা শক্ত করতে পারে, তাহলে এখানে যে একটা বড় ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা কিন্তু আসলে পদগর্নি এবং কোসিগিন শুরু থেকেই বলে আসছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই বলতে চাই। তবে আরেকটা কথা আপনার মনে রাখা প্রয়োজন যে সোভিয়েত রাশিয়ার সাথে কিন্তু বাংলাদেশের একটা সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছিল। একসময় মানুষজন প্রচুর পড়াশোনা করত, হ্যাঁ? এখন খুব কম পড়াশোনা করে, হ্যাঁ? ১৯৫০ এর দশকে, ৬০ এর দশকে আপনারা জানেন যে ৬০ এর দশক, ৭০ এর দশক ছিল। ৬০ এর দশক মূলত, এই ৬০ এর দশককে একাডেমিক ভাষায় টার্বুলেন্ট 60s বলা হয়। টার্বুলেন্ট 60s, ঝঞ্ঝা বিক্ষুব্ধ ৬০ এর দশক। যে ৬০ এর দশকে সারা বিশ্বে সমাজতান্ত্রিক আন্দোলন বেশ বেগবান হয়েছিল। তো ৫০ এর দশক এবং ৬০ এর দশকে কিন্তু বাংলাদেশের তরুণদের মধ্যেও সমাজতান্ত্রিক চেতনা, একটা কোট আছে কারো কথা শুনে, মানে যে ছেলেটা আসলে মানে একটা কোট আছে, কোটটা যে কার আমি ভুলে গেলাম। কোটটা হচ্ছে এরকম যে যখন একটা মানুষের বয়স ২২ থেকে ২৪ বছর বা ২০ থেকে ২৫ বছর, তখন সেই ছেলের মধ্যে একটা সমাজতন্ত্রের সাম্যতা, ন্যায্যতা বা সমতার সমাজের একটা উন্মাদনা দেখা দেয়, হ্যাঁ? তো
তার মানে হচ্ছে 20 থেকে 25 বছরের বয়সের মধ্যে আপনার মধ্যে সমাজতান্ত্রিক একটা চেতনা প্রকাশিত বা বিকশিত হয়। তো এই যে বিকশিত হওয়া প্রকাশিত হওয়ার তার একটা বড় জায়গা ছিল হচ্ছে 1960s। আপনারা জানেন 70 সালে নকশালবাড়ি আন্দোলন হয়েছে ভারতে। সেখানে কলকাতার বর্তমান সমাজে অনেক সিনেমা হয়, সিনেমা চলে। সেই সিনেমাগুলোতে দেখবেন এই নকশালবাড়ি আন্দোলনের ঘটনা প্রবাহ থাকে। এই যে সবশেষ অনির্বাণ ভট্টাচার্যের সিনেমা, দেবালয় ভট্টাচার্য পরিচালিত ড্রাকুলা স্যারের মধ্যেও সেই নকশালবাড়ি আন্দোলনের কথা আছে, নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপট আছে। তো যাই হোক অনেক কিছু থাকে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 50 এবং 60 এর দশকে রাশিয়ার সাথে বাংলাদেশের মানুষের নৈকট্য গড়ে ওঠে ২ টি ভাবে। একটি হচ্ছে কমিউনিস্ট পার্টির মাধ্যমে, তারা কমিউনিস্ট পার্টির মাধ্যমে এই সমাজতান্ত্রিক ভাবদর্শের প্রতি আকর্ষিত হয়। আর আরেকটি হচ্ছে রাশিয়ান লিটারেচারের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। রাশিয়া আপনারা জানেন সবাই যে রাশিয়ার সাহিত্য কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। আমরা লিউ টলস্টয়ের কথা বলি, আমরা নিকোলাই অস্ট্রোভস্কির কথা বলি, আমরা আইজ্যাক আসিমভের কথা বলি, হ্যাঁ? রাশিয়ার প্রচুর একটু ভিন্ন ধারার রাসপুটিনের কথা বলি। নানা ধরনের কিন্তু রাশিয়ান সমৃদ্ধ সাহিত্য আছে। যে রাশিয়ান সমৃদ্ধ সাহিত্যের কারণে রাশিয়ার সাথে আমাদের বা তরুণ যুবকদের এক নৈকট্য তৈরি হয়েছিল এই দেশটির প্রতি। আর রাশিয়া 1917 সালে সমাজতান্ত্রিক পথযাত্রা শুরু করেছে। 1945 এ যুদ্ধে জয়লাভ করেছে। আ অক্ষ শক্তির বিরুদ্ধে মিত্র শক্তির হয়ে স্ট্যালিনের হাত ধরে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এগিয়েছে। তার মানে রাশিয়ার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল এই সমাজের। ফ্যাসিনেশন ছিল, বন্ধুত্বপূর্ণ ভাব ছিল এবং রাশিয়াকে কাছে টানার একটা প্রবণতা ছিল। তো নানাবিধ কারণে এবং যেহেতু আমরা ছিলাম নির্যাতিত, মনে রাখবেন 1947 এ যখন দেশ ভাগ হলো তখন কিন্তু ২ টো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 47 এ যখন দেশ ভাগ হলো তখন কি হলো? ব্রিটিশরা চলে গেল এবং আমরা কি ভাবলাম? আমরা ভাবলাম যে আমরা আমাদের মুসলিম রাষ্ট্র পেয়েছি। মনে রাখা প্রয়োজন মুসলিম রাষ্ট্রটি আমরা পেয়েছিলাম মধ্য আ সমাজের যে মধ্যবিত্ত শ্রেণী তাদের আন্দোলনের প্রেক্ষাপটে। এবং আমরা ভাবলাম যে ব্রিটিশদের শাসনের অবসান ঘটলো, আমাদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। তো সেটা কিন্তু হয়নি। সেখানে কি হয়েছে? ব্রিটিশদের শাসনের যখন অবসান হয়েছে তখন আমরা কি হয়েছে? তখন আমরা তখন আমরা শাসনের কবলে পড়েছি পাঞ্জাবিদের আরেকটি গোষ্ঠী, যারা এসে আমাদের শুধু শোষণই করেছে। তো এই যে শোষিত হওয়ার, এই যে শোষণ, এই শোষণ, শোষকের বিরুদ্ধে শোষিতের পক্ষে কিন্তু রাশিয়ার অবস্থান ছিল। তো আমরা যেহেতু পাকিস্তানের দ্বারা সেরকম একটা রাষ্ট্রের মধ্যে ছিলাম, এখানেও যেহেতু কমিউনিস্ট আন্দোলন বেগবান ছিল, সে কারণে কিন্তু রাশিয়ার সাথে কিন্তু আমাদের নৈকট্য ছিল। এবং সেই নৈকট্যটি 1971 এ আরো শক্ত হয়েছে, পোক্ত হয়েছে এবং রাশিয়ার একান্ত সহযোগিতায় আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে আমাদের যে চূড়ান্ত বিজয় সেটি অর্জন করেছি। মনে রাখা প্রয়োজন আমাদের মুক্তি সংগ্রাম আমরাই ফাইট করেছি। আমাদের কৃষক, আমাদের ছাত্র, আমাদের সাধারণ জনতা তারা যেমন ফাইট করেছে, ভারত সহযোগিতা করেছে এবং রাশিয়া সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জনকে সহজ করে দিয়েছে। তো এটাই আজকে শেষ করি। আমরা রাশিয়ার অবস্থান নিয়ে আরো ২ টো ক্লাস করব। আজানও পড়ে যাচ্ছে। তো শেষ করতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেই প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে আজকের ক্লাসটি শেষ করতে চাই। I am done now. I expect some question from you. আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো? জি স্যার শুনতে পাচ্ছি। আল্লাহ! আমি তো ভাবছিলাম কেউ শুনতে পাচ্ছেন না। আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। আল্লাহ! তো এইটা নিয়ে তো মানে এই ক্লাসটা নিয়ে তো আরো সামনে একটু আগাবেন না? হ্যাঁ। আরো ক্লাস। আপনার কি বিশেষ কিছু জানার কিছু আছে? নিয়ামতুল্লাহ বলেন। স্যার সেটা হচ্ছে আরেকটু প্রেক্ষাপটে একটু আগাইলে তারপর হচ্ছে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে আমি শুনবো। হ্যাঁ। আর কারো কিছু? আরো ২ টো ক্লাস তো হবেই। হ্যাঁ? আর কেউ কিছু বলবেন? তাহলে আজকে রাখা যাক, হ্যাঁ? আপনারা একটু অনুমতি দেন। ঠিক আছে? দুপুর হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আজকে রাখি বাবা। আগামী দিন ক্লাস হবে। ঠিক আছে? জি সবাই স্যার। সবাই খুব ভালো থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। অনেক দোয়া এবং দেখা হবে, হ্যাঁ? আমাদের মধ্যে অবশ্যই দেখা হবে। ঠিক আছে বাবা? ও হ্যাঁ, আপনারা একটু ভিডিওটা অন করতে পারেন। আপনাদের চেহারা একটু দেখা যেতে পারে যদি আপনার আপত্তি না থাকে। জাকির হোসেনকে দেখা যাচ্ছে। জাকির হোসেন একটু মোটা হয়েছেন মনে হচ্ছে, হ্যাঁ? আমিও মোটা হয়েছি লকডাউনে।
জাকির হোসেন আগে একটু পাতলা ছিলেন। অলিউল ইসলামকে দেখা যাচ্ছে, অলিউলের চুল ছোট হয়ে গেছে, খুবই চমৎকার, খুবই দারুণ। সজীবকে দেখা যাচ্ছে, সজীব সুন্দর গেঞ্জি পরে আছেন। নাদিয়া ইসলাম তুলিকে দেখা যাচ্ছে, তুলি খুব ফ্রেশ দেখাচ্ছে তুলিকে, শীতের দিন। শীতের দিন, তারপরে হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ কি চমৎকার, আপনাদের আপনাদের দেখলে কত ভালো লাগে জানেন, মনটা খুব আনন্দে ভরে যায়। আহা, কবে আপনাদেরকে আবার ক্লাসে দেখবো। তো যাই হোক বাবা, ক্লাস শেষ শেষ করি আজকে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী দিন, আমরা এই ক্লাসটাই করব। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত রাশিয়ার ভূমিকা নিয়েই আমরা আমাদের দ্বিতীয় ক্লাস করব আগামী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম।